আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে দারুণ এক আয়োজনের স্বাগত। আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা মানব সভ্যতার গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। অ্যাবাকাস নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কাঠের ফ্রেমে আটকানো কিছু রঙিন পুঁতির ছবি। অনেকেই হয়তো এটাকে কেবল একটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা বাচ্চাদের খেলার জিনিস মনে করেন, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। অ্যাবাকাস হল মানব ইতিহাসের একদম প্রথম দিকের একটা মৌলিক কম্পিউটিং ডিভাইস, যা শুধু হিসাব নিকাশই সহজ করেনি, বরং মানুষের মস্তিষ্কের গঠন এবং কার্যক্ষমতাকেও অভাবনীয়ভাবে পরিবর্তন করতে সক্ষম। আচ্ছা, চলুন একেবারে গভীরে ঢোকা যাক। ৬৩০ কোটিরও বেশি। বিশাল একটা সংখ্যা, তাই না? দেখলে যে কারো চোখ কপালে উঠতে পারে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, একটা ঐতিহ্যবাহী চীনা সোয়ান পান বা অ্যাবাকাস ব্যবহার করে এই বিশাল সংখ্যাটা অত্যন্ত সহজে উপস্থাপন করা এবং গণনা করা সম্ভব। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হলো, এত বড় একটা হিসাব করার জন্য এক বিন্দু বিদ্যুতের প্রয়োজন হয় না। একদমই শূন্য বিদ্যুতে কাজ চলে। এখন একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে, পৃথিবীর একেবারে প্রথম কম্পিউটার দেখতে ঠিক কেমন ছিল? বর্তমান যুগে কম্পিউটার বলতে তো আমরা বুঝি সার্কিট, প্রসেসর, স্ক্রিন আর বিদ্যুতের সাহায্যে চলা কোনো জটিল যন্ত্র। কিন্তু এই সাধারণ ধারণাটাকে একটু চ্যালেঞ্জ জানানো দরকার। প্রকৃত কম্পিউটিং বা গণনার সূচনা কিন্তু কোনো ইলেকট্রনিক যন্ত্র দিয়ে হয়নি, বরং হাজার হাজার বছর আগে যান্ত্রিক বা মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে এর আসল পথ চলা শুরু হয়েছিল। পর্ব ১, গণনার সূচনা। প্রাচীন যুগে মানুষ কিভাবে হিসেব রাখত তা ভাবলে সত্যিই অবাক হতে হয়। একদম শুরুতে মানুষ গণনার জন্য নিজেদের শরীরের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু আজ থেকে প্রায় ৩০ থেকে ৪৫ হাজার বছর আগে প্রাথমিক সভ্যতাগুলো একটা বিশাল সীমাবদ্ধতার মুখে পড়ে। মানুষের হাতে ও পায়ে আঙুল আছে মাত্র ১০টা করে। যখনই বড় কোনো পরিমাণের হিসাব রাখার প্রয়োজন পড়ত, তখনই এই জৈবিক সীমাবদ্ধতা একটা বড় বাধা হয়ে দাঁড়াত। আর এই সীমাবদ্ধতা দূর করতেই মানুষ বাধ্য হয়ে গণনা করার কাজে বাইরের বস্তু যেমন নুড়ি পাথর, গাছের ডাল বা ঝিনুকের খোলস ব্যবহার করতে শুরু করে। এই যন্ত্রটার নামের উৎপত্তির দিকে তাকালেই কিন্তু এর অতীত ইতিহাস একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। প্রাচীন গ্রিক বা সেমিটিক শব্দ থেকে এর উদ্ভব, যার আক্ষরিক অর্থ হল বালু বা ধুলোয় ঢাকা কোনো সমতল পৃষ্ঠ। এই নামকরণের কারণ হল, এই যন্ত্রের একেবারে প্রথম সংস্করণগুলো ছিল আক্ষরিক অর্থেই বালুর উপর দাগ কেটে তৈরি প্লেস ভ্যালু বা স্থানীয় মান নির্দেশক রেখা। আর ঠিক এখানেই ঘটে প্রযুক্তির এক বিশাল উল্লম্ফন। সমতল পৃষ্ঠের ওপর আলগা নুড়িপাথর ব্যবহার করাটা বেশ ঝামেলার ছিল, কারণ একটু বাতাস বা ধাক্কা লাগলেই সেগুলো এলোমেলো হয়ে যেত। সেই বিরক্তিকর পর্যায় থেকে মানুষ একটা নিরাপদ, দ্রুত এবং সহজে বহনযোগ্য ফ্রেমে আটকানো রডের নকশায় পৌঁছায়, যেটাকে আজ আমরা আধুনিক অ্যাবাকাস হিসাবে চিনে থাকি। আর এই বিষয়টা চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে সেই আমলের বাঘা বাঘা মানুষরাও এই আদিম পদ্ধতি নিয়ে কতটা বিরক্ত ছিলেন। প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোস্থেনিসও আলগা নুড়ি পাথর দিয়ে গণনার এই কষ্টকর পদ্ধতি নিয়ে রীতিমতো অভিযোগ করেছিলেন। আর এই প্রবল হতাশা আর প্রয়োজনীয়তায় শেষ পর্যন্ত একটা উন্নততর ও সুশৃঙ্খল গণনা যন্ত্র উদ্ভাবনের পথ প্রশস্ত করেছিল। পর্ব ২, একটি বৈশ্বিক বিবর্তন। গণনার এই যে মৌলিক একটা প্রয়োজন, সেটা কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বাধীনভাবে সম্পূর্ণ নতুন সব উদ্ভাবনের জন্ম দিয়েছিল। এই বিশাল সময়রেখার দিকে তাকালে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়। সেই ২৭০০ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন সুমেরীয়রা তাদের বেস ৬০ গণনা পদ্ধতির জন্য এই ধরনের যন্ত্রের আদি রূপ ব্যবহার করত। এরপর খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে গ্রিসে স্যালামিস ট্যাবলেটের ব্যবহার দেখা যায়। সেখান থেকে শুরু করে কিভাবে এই যন্ত্রটা পরবর্তীতে ১২০০ খ্রিস্টাব্দে চীনে এবং ১৬০০ খ্রিস্টাব্দে জাপানে ছড়িয়ে পড়ে ও ব্যাপকভাবে সমাদৃত হয়, তা মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বিশ্বের ভিন্ন ভিন্ন সংস্কৃতি কিভাবে এই যন্ত্রের মেকানিজমকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে তা সত্যি অসাধারণ। যেমন ধরুন, মেসো আমেরিকানরা তাদের নেপোহুয়াল চিনসিন ডিজাইনে বেস ২০ ব্যবহার করে নিখুঁতভাবে ৯১ দিনের ক্যালেন্ডার চক্র হিসাব করত। অন্যদিকে রাশিয়ান শটিয়ের নকশাটা তৈরি হয়েছিল অবিকল মানুষের ২ হাতের ১০টা আঙুলকে অনুকরণ করে। ভাবা যায়, প্রাচীন ইনকা সাম্রাজ্য কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র উন্নত গাণিতিক ধারা ব্যবহার করে দারুণ জটিল সব হিসাব নিকাশ সম্পন্ন করছিল।
তারা তাদের জুপানা যন্ত্রে ফিবোনাচি সিকোয়েন্স ব্যবহার করত শুধুমাত্র এই কারণে যেন গণনার সময়ে বোর্ডে পাথরের দানার সংখ্যা যতটা সম্ভব কম লাগে। কি দারুণ একটা বুদ্ধি, তাই না? মধ্যযুগের ইউরোপে কর বা ট্যাক্সের হিসাব কিভাবে রাখা হতো জানলে যে কেউই চমকে উঠবেন। তারা একটা বিশাল, প্রায় ঘরের সমান বড় কাউন্টিং বোর্ড ব্যবহার করত, যা চেকার বা ছক্কা কাটা কাপড় দিয়ে ঢাকা থাকত। অর্থনৈতিক পরিভাষায় যেটাকে আমরা এক্সচেকার বলে থাকি, সেই শব্দটা মূলত এই বিশাল চেকার বোর্ড থেকেই এসেছে। পর্ব ৩, মেকানিজম ডিকোডিং। বাইরে থেকে এই যন্ত্রটাকে যতটা জটিল মনে হয়, এর কাজের ধরন কি আসলেই ততটা কঠিন? মোটেও না। চলুন ব্যাপারটা একটু সহজে বোঝা যাক। এই যন্ত্রের প্রতিটা রড এক একটা স্থানীয় মান নির্দেশ করে। এর মাঝখানে একটা বিভাজক থাকে যাকে রেকনিং বার বলা হয়। একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, পুঁতিগুলোর নিজস্ব কোনো মান নেই যতক্ষণ না সেগুলোকে ঠেলে ঠিক মাঝখানের এই রেকনিং বারের সাথে লাগানো হয়। ওপরের পুঁতিগুলো ৫-এর মান বহন করে এবং নিচের পুঁতিগুলো ১-এর মান বহন করে। ব্যাস, এই তো। এখন সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো কোরিয়ান চিসান বব পদ্ধতি মানুষের ২ হাতকেই রীতিমতো একটা জীবন্ত অ্যাবাকাসে পরিণত করে ফেলে। এটা প্রমাণ করে যে অ্যাবাকাসের মূল নীতিটা আসলে আমাদের হাতের গঠন থেকে অনুপ্রাণিত। এই আঙ্গুল দিয়ে গণনা করার বিশেষ পদ্ধতিটা কাজে লাগিয়ে যে কেউ শুধুমাত্র নিজের ২ হাত ব্যবহার করে ০ থেকে শুরু করে ৯৯ পর্যন্ত যে কোনো সংখ্যা মনে রাখতে আর হিসাব করতে পারে। এটা কোনো জাদুমন্ত্র নয়, এটা পুরোপুরি লজিক বা যুক্তি নির্ভর একটা পদ্ধতি। পর্ব ৪, স্নায়বিক সুপার পাওয়ার। যান্ত্রিক সরঞ্জাম থেকে এবার চোখ ফেরানো যাক মানব মস্তিষ্কের দিকে। আধুনিক যুগে এই প্রাচীন যন্ত্রটা মানুষের মস্তিষ্কে ঠিক কী ধরনের ম্যাজিক দেখাতে পারে তা জানলে সত্যি বিস্মিত হতে হয়। যারা দীর্ঘদিন ধরে এই যন্ত্রটা ব্যবহার করেন তারা একসময় এতটাই দক্ষ হয়ে ওঠেন যে তাদের আর কোনো কাঠের ফ্রেমের প্রয়োজনই পড়ে না। তারা নিজেদের মনের ভেতরেই পুঁথিগুলোর একটা প্রতিচ্ছবি তৈরি করে ফেলেন এবং চোখের পলকে বিদ্যুৎ গতিতে বিশাল সব হিসাব নিকাশ সমাধান করতে পারেন। এই চমৎকার প্রক্রিয়াটাই হল অ্যাবাকাস ভিত্তিক মানসিক গণনা বা সংক্ষেপে এএমসি। বর্তমান যুগে আমরা ডিজিটাল ক্যালকুলেটরের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে আমাদের মানসিক তীক্ষ্ণতা দিন দিন কমিয়ে যাচ্ছে। ডিজিটাল ক্যালকুলেটরের বোতাম চাপলে মস্তিষ্ককে কোনো কসরতি করতে হয় না। অন্যদিকে অ্যাবাকাসের ব্যবহার মস্তিষ্ককে সক্রিয়ভাবে যুক্ত থাকতে বাধ্য করে, যা ভিজুয়াল স্পেশাল দক্ষতা এবং মস্তিষ্কের ডান পাশের কগনিটিভ বা জ্ঞানীয় ক্ষমতাকে একদম রকেটের গতিতে বাড়িয়ে দেয়। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল বিজ্ঞানসম্মতভাবেই এটা প্রমাণিত যে দীর্ঘমেয়াদে অ্যাবাকাস চর্চা করলে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির অভাবনীয় উন্নতি ঘটে। মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলো আরও দৃঢ়ভাবে সংযুক্ত হয়, যার ফলে একজন মানুষের স্মৃতি ধারণ ক্ষমতা এবং যে কোনো তথ্য প্রসেস করার গতি অবিশ্বাস্য লেভেলে বেড়ে যায়। প্রযুক্তির এই প্রাচীন রূপটা আজও সমাজে কিভাবে দারুণ অবদান রাখছে তার একটা চমৎকার উদাহরণ হল ক্র্যানমারা অ্যাবাকাস। এই স্পেশাল সংস্করণে পুঁতির পেছনে নরম কাপড় দেয়া থাকে, যা দৃষ্টিহীন ব্যবহারকারীদেরকে এমনভাবে ক্ষমতায়ন করে যে তারা কাগজ কলম ব্যবহার করা দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষদের মতোই সমান গতিতে এবং দক্ষতায় গাণিতিক হিসাব সম্পন্ন করতে পারেন। এটা সত্যি একটা গেম চেঞ্জার। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। মানুষকে আরামের খোঁজে তার মস্তিষ্কের এই অসীম সুপার পাওয়ারগুলো ইলেকট্রনিক মেশিনের কাছে পুরোপুরি সমর্পণ করে দিয়েছে? হয়তো এখন আবার সেই দক্ষতাগুলো ফিরিয়ে নেওয়ার সময় এসেছে। কে জানে, বিশ্বের এই প্রাচীনতম কম্পিউটারটাই হয়তো মানব মস্তিষ্কের ভবিষ্যতের অপার সম্ভাবনাকে আনলক করার চূড়ান্ত চাবিকাঠি। আশা করি এই আলোচনা সবার মনে নতুন ভাবনার খোরাক যোগাবে। আজ এ পর্যন্তই।